সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথমেটিক্সের ম্যাট্রিক্সের ইনভার্স অফ ম্যাট্রিক্স নির্ণয় করা এবং কি করে ইকুয়েশন সলভ করা হয় ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে, সেই টপিকটি আলোচনা করা হবে। আমরা আশা করি আমাদের পিছনের ক্লাসগুলো আমাদের মনে আছে এবং ধারাবাহিকভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স আজকে করব। এবং আজকে আমরা শুরু করি তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কি এবং কিভাবে ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স কাজে লাগানো হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলাটা কি। ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা হচ্ছে, ইনভার্স ম্যাট্রিক্সের এটা সাইন a⁻⁻1 থাকে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ডিটারমিনেশন অফ এ। ধরলাম আমরা কোনো একটা ম্যাট্রিক্স এ, যেই ম্যাট্রিক্সটার আমরা ইনভার্স করব সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেশন হচ্ছে কি দিয়ে ভাগ করতে হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের। কন্ডিশন দুটা থাকতে হয়, সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হবে যেই ম্যাট্রিক্সটি হতে হবে স্কোয়ার অ্যান্ড দ্য ডিটারমিনেশন অফ দ্যাট ম্যাট্রিক্স ইজ নট জিরো, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেট করলে তার মান শূন্য হতে পারবে না এবং ম্যাট্রিক্সটিকে স্কোয়ার হতে হবে। এই কন্ডিশন দুটো ফুলফিল করলেই আমরা সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স করতে পারবো। কিছু ফিচার্স আছে ইনভার্স ম্যাট্রিক্সের, সেই ফিচার্সগুলো কি আমরা একটু দেখি। ফিচার্সগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে ফিচার্সগুলো আমরা দেখছি ইনভার্স ম্যাট্রিক্সের, যে ম্যাট্রিক্সের আমরা ইনভার্স মনে করি এখানে একটা ম্যাট্রিক্স ছিল, সেই এ ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে অলওয়েজ মান হবে 1। অনেক সময় আমাদেরকে অনেক অঙ্কের ক্ষেত্রে এরকম নিশ্চিত হওয়ার জন্য এই জিনিস করতে হয়, বা কোনো একটা ইকুয়েশন সলভের সময় আমাদেরকে এই ফিচার্সগুলো কাজে লাগে। আবার যে কোনো মনে করি ওই এ ম্যাট্রিক্সের ইনভার্স ইজুকাল টু ওই ম্যাট্রিক্সটি হয় মাদার ম্যাট্রিক্স। এ এবং বি দুটো ম্যাট্রিক্স থাকলে তার গুণফলকে যদি ইনভার্স করা হয় তাহলে তার মান এ ইনভার্স ইন্টু বি ইনভার্সের সমান হয়। অর্থাৎ এ বি একটি ম্যাট্রিক্স গুণ করে তাকে ইনভার্স করলে তার মান ইজুকাল টু হবে এ ম্যাট্রিক্সের ইনভার্স ইন্টু বি ম্যাট্রিক্সের ইনভার্স। এ ট্রান্সপোজ অর্থাৎ এ ইনভার্সকে ট্রান্সপোজ করার পর তাকে যদি আমরা ইনভার্স করি সেই মান এ ম্যাট্রিক্সকে
ট্রান্সপোজ করার পর অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটিকে ইনভার্স করার পর তার মান ইজুগাল টু হয়ে যায় কি এ ইনভার্স ম্যাট্রিক্সকে অর্থাৎ এ ম্যাট্রিক্সকে ইনভার্স করব, তারপর তাকে ট্রান্সপোজ করব, দুটার মান সমান হয়। এই বৈশিষ্ট্যগুলো ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে লক্ষণীয়। অনেক সময় অনেক ইকুয়েশন সলভের ক্ষেত্রে আমাদেরকে এগুলো কাজে লাগাতে হয়। এই হলো কি আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের কিছু থিওরিক্যাল মানে টপিক। আমরা এখন চলে যাব ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের ধাপ, স্টেপস অফ ইনভার্স ম্যাট্রিক্স। আমরা স্টেপসগুলো দেখি, তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা সম্পর্কে আইডিয়া পেয়ে যাব। স্টেপ অফ ইনভার্স ম্যাট্রিক্স। স্টেপসগুলো কিভাবে কি হবে, অর্থাৎ একটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার সময় কি প্রথম স্টেপটাই হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্সে, মানে ধরে নিলাম আমাদের এখানে একটা ম্যাট্রিক্স আছে এ, লেট ম্যাট্রিক্স এ, দেন আমাদের প্রথম স্টেপটাই হবে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ। প্রথমে আমার ডিটারমিনেশনটা বের করে নিতে হবে। 2 নাম্বার স্টেপটা হবে কোফ্যাক্টর এলিমেন্টস নির্ণয় করা। 3 নাম্বার এটা হবে অ্যাডজয়েন্ট অফ অথবা কোফ্যাক্টর এলিমেন্টস ম্যাট্রিক্স, কোফ্যাক্টর এলিমেন্টস ম্যাট্রিক্স, অর্থাৎ কোফ্যাক্টর এলিমেন্টসটাকে ম্যাট্রিক্সকে রূপে সাজাবো, যেটা আমরা গত প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। এরপরে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ, তারপরে হচ্ছে 5 নাম্বারটা হয়ে যাবে ইনভার্স ম্যাট্রিক্স। নির্ণয় করা, কারণ কি আমরা জানি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার সময় আমাদের কি করতে হয়, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স দিয়ে ভাগ করলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবো। তো 4 নাম্বার পর্যন্ত আমার ধাপ এটাই। সবচেয়ে প্রথমে আমরা ডিটারমিনেশন বের করবো এ ম্যাট্রিক্সে, কোফ্যাক্টর নির্ণয় করবো, কোফ্যাক্টর ফ্যাক্টরগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজাবো, দেন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ বের করবো, তারপরে আমি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। ইনভার্স ম্যাট্রিক্স ইজুগাল টু জানি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ভাগ দিব ডিটারমিনেশন অফ ম্যাট্রিক্স দিয়ে। তাহলে আমরা একটা অঙ্কে চলে যাই, প্রবলেমে চলে গেলে এই টপিক ব্যাপারটা তোমাদের কাছে আরো পরিষ্কার হবে। যেহেতু আমরা প্রিভিয়াস ক্লাসে গতদিনই কোফ্যাক্টর কিভাবে বের করতে হয়, কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিভাবে সাজাতে হয় এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় আলোচনা করেছি। সর্বশেষে আমরা ডিটারমিনেশন বের করাটা আলোচনা করে দিয়েছিলাম, যাতে আজকে ইনভার্স ম্যাট্রিক্সটা তোমরা খুব সহজে ধরতে পারো। এখন আমি একটা প্রবলেমে চলে যাব, সেই প্রবলেম থেকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় দেখব। প্রথম স্টেপ মনে আছে কি? প্রথম স্টেপ আমার ছিল কি স্টেপ 1 ডিটারমিনেশন অফ ম্যাট্রিক্স এ। তাহলে আমরা এটা বের করছি যে প্রথমে ডিটারমিনেশন অফ ম্যাট্রিক্স এ আমরা যে ম্যাট্রিক্সটা আমার দিয়ে দিয়েছে এটার ডিটারমিনেশন করব। এটা
এটার ডিটারমিনেশন কতদিন একটু দেখিয়েছিলাম, আজকে আবার একটু রিভিশন হয়ে যাবে অঙ্কটা করতে করতে। ডিটারমিনেশন সাইন কিন্তু অলওয়েজ এই দুটো খাড়া উলম্ব রেখা দ্বারা আবৃত, কখনোই কিন্তু ম্যাট্রিক্সের মতো এরকম হয়ে যাবে না, ব্র্যাকেটে না, বন্ধনী না। ম্যাট্রিক্সে বন্ধনী দিয়ে আবদ্ধ করা হয়, অর্থাৎ থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল বার দিয়ে ম্যাট্রিক্সটাকে আবদ্ধ করা হয়, কিন্তু ডিটারমিনেশন অলওয়েজ একটি সরল রেখা দ্বারা আবদ্ধ করা হয়। এখন আমরা ডিটারমিনেশনের ইয়েটা কি বলেছিলাম মনে আছে? আমাকে কিন্তু শুধু এই যে এই সারির মানগুলোর সাথে অনুরাশি নির্ণয় করে বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার প্রথমটা ছিল 3 এবং সেখানে আমার তাহলে অনুরাশিগুলো কি থাকে? অনুরাশিগুলো থাকে এই এইটা যখন নিব তখন আমার এই যেই সারি যেই কলাম সেটা বাদ যাবে, তাহলে -1 0 2 3। তারপর হচ্ছে গিয়ে 2, যেহেতু 2 হচ্ছে গিয়ে 12 মানে আমরা জানি এটা হচ্ছে গিয়ে এলিমেন্টস 1 2 12 নম্বর উপাদান, তাই এখানে একটা মাইনাস চিহ্ন আগেই আসবে, কারণ 2 আর 1 3 এর মান -1 টু দি পাওয়ার। আমরা কিন্তু কোফ্যাক্টর নির্ণয় গত ক্লাসে এটা শিখেছি, তাহলে আমার হবে এখানে একটা মাইনাস চিহ্ন এমনি আসবে, থাকবে 2। অনুরাশিগুলো কি হবে? এখন কিন্তু এই কলামটা থাকবে না, এখন এই সারিটা থাকবে আর আমার এই কলামটা বাদ চলে যাবে, এই সারি বাদ এই কলাম বাদ, যেই সারিতে যেই কলাম ওই অবস্থান করে উপাদানটি সেটা বাদ দিতে হয়, তাহলে 2083, তার মানে আমার থাকলো 2083। এরপরে আমার হচ্ছে গিয়ে উপাদানের এইটার মান হচ্ছে গিয়ে 13, তার মানে 3 1 4, তার মানে এটার সাইন হবে +4 আসবে। 4 আসলে এবার অনুরাশি কি হয়ে যাবে? এবার অনুরাশি হয়ে যাবে এটা না বাদ দিয়ে এইটা বাদ, অর্থাৎ আমার তখন এই সারি এই কলাম বাদ 2 1 8 2 2 1 8 2। এই হলো গিয়ে আমার ডিটারমিনেশন নির্ণয় করার পদ্ধতি, এবং সবসময় এভাবেই বের করতে হয় আমাদেরকে ডিটারমিনেশন। আর এখন ক্যালকুলেশন করলে আমরা ডিটারমিনেশন বের করতে পারবো। 3 সাথে আমি এখন করে ফেলি বজ্র গুণন, আমরা জানি -3 মাইনাস আসবে 0 -2, এখানে 6 -0 +4, এখানে 4 +8 হয়ে গেল। এখন আমার এটা ক্যালকুলেশন করলে একবারে চলে আসতেছে কত? 27। আমি একবারে লিখে ফেললাম, তোমরা দেখো। এই হলো কি আমার ডিটারমিনেশনের মান 1 নম্বর স্টেপে 27 পাওয়া গেল। এখন আমি সেকেন্ড স্টেপে চলে যাব। স্টেপ 2, আমি স্টেপ 1টা এখন মুছে ফেলবো, এখন এটা হবে স্টেপ 2। স্টেপ 2টা তাহলে কি হবে মনে আছে? কোফ্যাক্টর নির্ণয় করা, তাই না? কোফ্যাক্টর এলিমেন্টস বের করতে হবে। প্রথমে গেল ডিটারমিনেশন অফ ম্যাট্রিক্স এ, এখন আমার বের করতে হবে কোফ্যাক্টর এলিমেন্টস। স্টেপ 2তে আমার কাজ হচ্ছে কোফ্যাক্টর এলিমেন্টস। কোফ্যাক্টর এলিমেন্টস অফ ম্যাট্রিক্স এ। তার মানে আমার যেটা দেওয়া আছে আমি এখন কোফ্যাক্টরগুলো নির্ণয় করবো। আমরা গত ক্লাসে কোফ্যাক্টর বের করা শিখেছিলাম, একবারে করা যায়, কিন্তু তোমরা এখন একবারে পারবে না, তাই তো আমি বলবো যে তোমরা চেষ্টা করবে হচ্ছে গিয়ে প্রথমে প্র্যাকটিস করবে যখন এইগুলো ছোটাছুটাই বের করে নিতে, পরে ইচ্ছা করলে একবারে বের করা যায়। যেমন A11 কোফ্যাক্টরটা আমি বের করব, আমার প্রথম উপাদান এইটা A11। তাহলে একটু আগে আমরা কি বললাম? এই উপাদানটার কোফ্যাক্টর বের করার সময় আমার কি করতে হবে? যেই সারিতে যেই কলামে আছে সেটা বাদ দিয়ে বাদ বাকি অনুরাশিগুলোকে নিতে হবে, অর্থাৎ এই সারিটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তাহলে আমার কি হলো? বাকি থাকলো -1 0 2 3। তাহলে আমি এখন বসাই দিব, এবং কোফ্যাক্টরের চিহ্নটা মনে রাখবে, যেটা আমি পিছনে বলেছি, আবারও আজকে রিপিট করছি। এখানে চিহ্ন বের করার নিয়ম হচ্ছে যে -1 টু দি পাওয়ার, যেহেতু আমি 11 বের করছি তাহলে 1 + 1। মনে রাখবা 11 মানেই হচ্ছে গিয়ে 1 1 যোগ করলে 2, তার মানে এই 11তম উপাদানটা চিহ্ন হবে প্লাস। 12 উপাদানটা যোগ করলে হয় কত? এখানে 2 আর 1 3, তার মানে এটার আগে হবে মাইনাস। 13 উপাদানটা যোগ করলে কি হয়? 3 আর 1 4, তার মানে এটার আগে হবে প্লাস। এভাবে তোমরা, এটা হচ্ছে 21, তার মানে 2 আর 1 3, এটার আগে হবে মাইনাস। এটা হচ্ছে A22 4, তার মানে এটার আগে হবে প্লাস। এ হবে A23, এটার মানে হচ্ছে 3 5,
2 আর 3 যোগ করলে 5, তার মানে এই উপাদানের চিহ্ন রাখা হবে মাইনাস। এটা 3 1 4, তারপর প্লাস, এখানে হচ্ছে 3 2 বিজোড় সংখ্যা, 3 + 2 5 হয় মাইনাস, এখানে আসে 3 3 জোড় সংখ্যা, সব এই জোড় হলে প্লাস, বিজোড় হলে মাইনাস, যেই উপাদানটা বের করবা সেটার আগে সেইভাবে মান বসাই দিতে হবে। তাহলে আমরা জানি -1 1, এখন আমার অনুরাশিগুলো কি বাকি থাকলো এখানে, তাহলে -1 0 2 3, ক্লিয়ার? এখন এটার মান যদি আমি একবার বের করি, জানি এই যে বজ্র গুণন করবা -3 -0, তার মানে আমার এখানে থাকবে মান আসবে -3, তাহলে 11 পেয়ে গেলাম। এখন একইভাবে আমি এখানে 12টা বের করি, 12টা সেই বলছি যা তাই, 1 + 2 মান অনুরাশিগুলো কি থাকে, তাইলে অনুরাশিগুলো থাকবে হচ্ছে এই যে, এখন এটা বাদ যাবে না, এখন বাদ যাবে এইটা আর এইটা, প্রথম সারি আর 2 নাম্বার কলাম, তাহলে সারিটা প্রথম বাদ যাবে, 2 নাম্বার কলামটা বাদ যাবে, বাকি থাকে 2083, 2083। এইটার মানটা তাহলে বের করলে এখন আমার চলে আসতেছে কত, 12 -6। এইভাবে আমি আর বারবার করব না, এইভাবে দেখাই দেই। A13টা বের হয়ে আসতেছে, মান হচ্ছে গিয়ে তোমরা পারবে 12। ঠিক একইভাবে আমি এখন দেখাই দিচ্ছি, A21 = কত, -1 2 + 1, দুটো দেখাই দেই। 21 এর মানটা হচ্ছে 2423, 2423, এটার মানটা আসে হচ্ছে গিয়ে 2। এইভাবে একইভাবে আমাদের চলে আসবে A22 এর মান চলে আসে -23, A23 এর মানটা চলে আসে 10। আমার মানগুলো আমরা এখানে একটু মনে রাখি, আমার মানগুলো হচ্ছে এইগুলা, এইটা এইটা এইটা, 21 হচ্ছে 2, 22 হচ্ছে -23, 23 10। একইভাবে আমার A31 এ চলে যায়, দেখো -1, এখানে 3 + 1 হবে, তারপর অনুরাশিগুলো বাকি থাকে কি, 24 -1 0, 24 -1 0, এটার মান চলে আসে আমার 4। আমি ক্যালকুলেশনটা তোমাদেরকে রিপিট করছি না, কারণ একই জিনিস গত ক্লাসেও বলেছি, এখনো বললাম, সবগুলোর ক্ষেত্রে আর বলার প্রয়োজন নেই। A32 8, A33 এর মান হচ্ছে গিয়ে -7। এগুলো কিন্তু মোটামুটি ক্যালকুলেশন, এই যে এখানে ছিল A12 এর ক্ষেত্রে -1 এর পাওয়ার 3, তার মানে আগে একটা মাইনাস, এখানে দেখো 3 দুগুণে 6 -8, 6 থেকে -8 বাদ দিলে কি থাকে, 6 থেকে 2 -2, তাহলে এখানে চলে আসতেছে 0 0 6 থেকে 0 বাদ দিলে থাকে হচ্ছে গিয়ে +6, তাহলে আগের মাইনাসটা গিয়ে এখানে হয়ে গেল -6, যেটা বলছিলাম যে 3 দুগুণে 6 -0, যেহেতু এখানে 0 গুণ 8, তার মানে আমার +6 এর সাথে এই মাইনাসের কারণে এখানে একটা মাইনাস আসছে। এভাবে মনে করে করে যেই সাইনের আগে যেটা আসবে সেই সাইনটা বসিয়ে দিতে হবে, এবং ক্যালকুলেশন করে কিন্তু আমাদেরকে ঠিকমতো সাইনের ব্যবহার করতে হবে। এটা 2 2, এটা 1 এর পাওয়ার প্লাস, এখানে 2 3 মাইনাস ছিল, কিন্তু দেখা গিয়েছে হয়তো ক্যালকুলেশন করে ভিতরের মাইনাস আর বাইরের মাইনাসে মাইনাসে প্লাসে +10 হয়ে গিয়েছে। তোমরা এগুলো এইভাবে দেখলেই পারবা, চলে আসবে। আর যেটা প্রথমটা বুঝতে পারলে আস্তে আস্তে সবগুলোই বুঝতে পারবে। তাহলে এই যে দেখো, আমরা কিন্তু সবগুলো কোফ্যাক্টর এলিমেন্টস পেয়ে গেলাম। এখন আমি কি করব, কোফ্যাক্টর এলিমেন্টস টাকে ম্যাট্রিক্সে রূপান্তর করব। কোফ্যাক্টর এলিমেন্টস ম্যাট্রিক্স, তাহলে আমার 3 নাম্বার স্টেপটা হচ্ছে কি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ A বের হয়ে গেল। আমরা এখন এইগুলোকে মুছে ফেলি, কোফ্যাক্টর এলিমেন্টস গুলোকে। এখন 3 নাম্বার স্টেপ হচ্ছে কোফ্যাক্টর এলিমেন্টস অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ A, অর্থাৎ যেই কোফ্যাক্টর এলিমেন্টসগুলো আমি বের করলাম এতক্ষণ, সেই ম্যাট্রিক্স এলিমেন্টসগুলোকে আমি এখন ম্যাট্রিক্সে সাজাবো।
তাহলে এটা কি কোফ্যাক্টর এলিমেন্টস অফ ম্যাট্রিক্স এ, এর তার মানে A ইজ ইকুয়াল টু আমাদের ম্যাট্রিক্সটা এখন তাহলে সাজাই, আমরা মুছে ফেললাম তারপরে বসাই। আমাদের মান বেরিয়েছিল কি A11 ইজ ইকুয়াল টু বের হয়েছিল -3, A12 বের হয়েছিল -6, A13 বের হয়েছিল 12। তাহলে আমরা এখন এগুলাকে বসা যাব। আমার A11 বের হয়েছিল -3, -6, 12, A13 বের হয়েছিল 12, A21 এর মান বেরিয়েছিল 2, A22 এর মান বেরিয়েছিল -23, A23 এর মান বেরিয়েছিল 10, A31 এর মান বেরিয়েছিল 4, 32, 8, 33 এর মান বেরিয়েছিল -7। কোফ্যাক্টর এলিমেন্টসগুলো ছিল আমার এইগুলা। এখন আমি ম্যাট্রিক্স আকারে তাকে সাজিয়ে ফেললাম। অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা কি, আমি 11, 12, 13 বসালাম, 21, 22, 23 বসালাম, 31, 32, 33 বসালাম। সবগুলো এলিমেন্টসের মান যে বের হয়েছিল আমি সেটা বসাই দিলাম। এই যে A21 যা ছিল বসিয়েছি, এখন আর নাম লিখি এটা। তাহলে এটাই হয়ে গেল আমার 3 নাম্বার স্টেপ। এখন আমার 4 নাম্বার স্টেপটা কি? 4 নাম্বার স্টেপ হচ্ছে, 4 নাম্বার স্টেপটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। আমি এই যে যেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করেছি এখন এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A। খুব সোজা, আমরা কি জানি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু কি, যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে ফেলা, সেটাই হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ A টু দি পাওয়ার T। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ A ট্রান্সপোজ। অর্থাৎ যেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমি পেয়েছিলাম এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করাই হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তার মানে আমি এখন ট্রান্সপোজ করে দিই। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মনে আছে আমরা কি বলেছিলাম? ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কি সারিকে কলামে রূপান্তরিত করা, এটাই হচ্ছে কি। অর্থাৎ এই A ম্যাট্রিক্সটাকে এখন যদি আমি ট্রান্সপোজ করতে চাই তাহলে কি দেখো, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। তাহলে আমার প্রথমে ছিল -3, -6, 12, 2, -23, 10, 4, 8, -7। আমার এই ম্যাট্রিক্সটা ছিল মাদার ম্যাট্রিক্স অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এটাকে আমি এখন যদি ট্রান্সপোজ করে দেই তাহলে এটা কি হয়ে যাবে, সারিগুলোকে আমি এখন কলামে রূপান্তরিত করে ফেলবো। -3, -6, 12 ছিল সারি, এটাকে আমি এখন কলামে নিয়ে আসবো। -3, -6, 12, 2, -23, 10 ছিল সারি, এটা 2 নাম্বার কলাম হয়ে যাবে। 2, 23, 10 ছিল 2 নাম্বার সারি, এখন 2 নাম্বার কলাম। 3 নাম্বার সারিটা ছিল কি 4, 8, -7, এটা এখন 3 নাম্বার কলাম হয়ে যাবে। 4, 8, -7, 3 নাম্বার কলাম। এইটাই হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স দ্যাট কল্ড অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স A। তাহলে আমার অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স নির্ণয় করা হয়ে গেল, অর্থাৎ আমি সারিগুলোকে কলামে পরিণত করে দিলাম। এই যে লম্বা লম্বা সবগুলো 3টা কলাম হয়ে গেল, 3টা সারিকে 3টার কলামে রূপান্তরিত করাই হচ্ছে গিয়ে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স দ্যাট কল্ড অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স A। তাহলে এই হয়ে গেল আমার 4 নাম্বার স্টেপ। এখন আমার সর্বশেষ 5 নাম্বার স্টেপটা করব, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স। কারণ আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমি পেয়ে গেলাম, এই যে ম্যাট্রিক্সটা আমার ছিল এই ম্যাট্রিক্সটাকে আমি ডিটারমিনেশনের যে মানটা বেরিয়েছিল, এই যে A ম্যাট্রিক্সের ডিটারমিনেশন মান বেরিয়েছিল 27, এই 27 দিয়ে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়। অর্থাৎ লাস্ট স্টেপ 5 নাম্বার স্টেপ আমার এখন সেটা করব। তাহলে এই প্রসেসিংয়ে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা লাগে। তারা এখন স্টেপ 5, স্টেপ 5 কি ইনভার্স ম্যাট্রিক্স, আমার ফাইনাল টাস্ক ইনভার্স ম্যাট্রিক্স
ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়াল টু এই যে ও তো লেখাই আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ এই। এখন আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মানটা একটু বসিয়ে দিই উপরে। ম্যাট্রিক্সটা ছিল কত? -3 -6 12 2 -23 10 4 8 -7 এই ম্যাট্রিক্সটা ছিল আমার। এখন আমি এটাকে বসাই দিচ্ছি ইনভার্স ম্যাট্রিক্স এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইকুয়াল টু। এখন এই যে আমার ডিটারমিনেশন অফ এ ছিল, তার মানে এই যে ডিটারমিনেশন অফ এ, এটার মানটা কত বের হয়েছিল? আমার ডিটারমিনেশনের মান বেরিয়েছিল 27, বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন এটা মানেই হচ্ছে গিয়ে খুব ইজি, প্রত্যেকটা উপাদানকে 27 দিয়ে ভাগ করলে এই ইনভার্সের মান বেরিয়ে আসবে। আমাদেরকে অবশ্যই এটা করে ম্যাট্রিক্সের মধ্যে রাখতে হবে। মানে -3 কে ভাগ 27, -6 কে ভাগ 27, লাস্ট 12 ভাগ 27, এখানে আসছে কত? 2 ভাগ 27, -23 ভাগ 27, 10/27, 4/27, 8/27, -7/27। এই হচ্ছে কি আমার ইনভার্স ম্যাট্রিক্সের ভ্যালু। তাহলে আমরা বের করে ফেললাম দিস ইজ ইনভার্স ম্যাট্রিক্স। এটাই হলো অ্যান্সার। এখন আমরা আরেকটু কাজ করব। আমি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কোফ্যাক্টর এলিমেন্টস বের করা, তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সূত্র মনে রাখা, এই ডিটারমিনেশন বের করে না প্রথম স্টেপ, তারপর কোফ্যাক্টর এলিমেন্টস বের করা, কোফ্যাক্টর এলিমেন্টসকে ম্যাট্রিক্সের রূপ দেওয়া, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা। এই তিনটা কাজ করার পরে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে ডিটারমিনেশন মানটাকে ডিটারমিনেশন অফ ম্যাট্রিক্স দিয়ে মান ভাগ দিলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাই। এখন আমরা এই সাথে সাথেই একটু দেখব যে ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে আমরা ইনভার্স ম্যাট্রিক্সকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। খুব তাড়াতাড়ি আমরা একটু সাথে এটা দেখে ফেলি, তাহলে আমাদের একসাথে মনে থাকবে। এরপরে আমরা গস ম্যাট্রিক্স রুলসটা নিয়ে আলোচনা করব। ইকুয়েশন সমাধানের ক্ষেত্রে দুটো উপায় আছে। একটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে ইকুয়েশন একঘাত বিশিষ্ট ইকুয়েশন সলভ করা হয়, আর আরেকটা হচ্ছে গস ম্যাট্রিক্সের মাধ্যমে ইকুয়েশন সলভ করা হয়। তাহলে আমরা এখন একটু চলে যাচ্ছি সলভ দ্য ফলোইং ইকুয়েশন ইউজিং ইনভার্স ম্যাট্রিক্স। সলভ দ্য ফলোইং ইকুয়েশন আন্ডার ইনভার্স ম্যাট্রিক্স। খুব কমন একটা অঙ্ক, পরীক্ষা অনেক সময়ই আসে। ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রে অ্যাপ্লাই করে কিভাবে ইকুয়েশন সলভ করা। ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, আমি দেখাচ্ছি। লেট 3x1 plus 4x2 ইকুয়েশন দেওয়া আছে। এইটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর এন্ড 3 নম্বর। আমাকে বলা হয়েছে যে ইনভার্স ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটা সলভ কর। তাহলে আমরা এখন কি করব? আমাদেরকে মনে রাখতে হবে একদম প্রথম সলিউশনের প্রথম ধাপটা কি মনে দেখো। প্রথমে কিছুটা সাজিয়ে নিতে হবে। সলিউশনটা কি? প্রথমে আমরা জানি we can arrange the above equation into matrix notation. We can arrange the above equation into matrix notation.
তাহলে ম্যাট্রিক্স নোটেশনটা কি আমরা মনে রাখবো যে আমাদের যে সহগগুলো আছে সহকারী সেইগুলা আমরা একটা ফরম্যাটে নিয়ে আসবো 3 4 6 2 3 8 2 5 7 এটাকে আমরা একটা নাম দিব ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হবে যেগুলো ছিল আননোন চলক সেগুলো কি হবে x1 x2 x3 সেটাকে একটা ম্যাট্রিক্স হয়ে যাবে এবং সি হবে গিয়ে আমার এই পাশে চলকগুলো 55 25 15 এইভাবে আমরা সাজিয়ে ফেলবো। সব সময় যে যে অজানা রাশিগুলো থাকে x1 xy থাকতো, এখানে x1 x2 x3 আছে, কখনো xy z হতে পারতো, কখনো x z y হতে পারতো, যে যেখানে যেভাবে থাকুক মানে xy z ফর্মে থাকতে পারে, x1 x2 x3 ফর্মে আছে বা y1 y2 y3 এটা এগুলো হচ্ছে অজানা চলক। এই চলকগুলোর একটা হবে সি হচ্ছে কি আমার এই পাশের যে মূল মান দেওয়া থাকবে সেটা আর এইখানে আমি যে সহকারী সহগগুলো ছিল সেগুলো নিয়ে আমি একটা ম্যাট্রিক্সে রূপান্তরিত করবো, অর্থাৎ অজানা রাশির সাথে যা থাকে সহগ হিসাবে সেগুলো 3 4 6 2 3 8 2 5 7 এইভাবে আমাকে প্রথমে সাজিয়ে নিতে হবে। এখন চলে যাবে আমি সেকেন্ড স্টেপটা কি একটা ফর্মুলার মধ্যে চলে যাবে এবং এগুলো একটা নাম দিয়ে দিব আমরা এখন যে এই যে এটা হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এ, ভেরিয়েবল ম্যাট্রিক্স এক্স আর হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এটা হচ্ছে সি। এখানে আমি এখন এই প্রথম স্টেপ গেল, আমরা এখন নাম দিব এগুলা সেকেন্ড স্টেপে। এইগুলাকে কাকে কি বলে একটু নাম দেওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে স্টেপ 2। আমরা এখন এগুলোকে নাম দিব যে লেট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এ, যেটা ছিল কি সবগুলো সহকারী যেগুলো ছিল ভ্যারিয়েবল পরিবর্তনশীল চলক ভ্যারিয়েবল ম্যাট্রিক্সটা হবে এক্স আর হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স হচ্ছে সি। তার মানে এখন আমরা দেখতে পারি সো উই ক্যান গেট দ্য ফলোইং রিলেশন, সো উই ক্যান গেট the following relation, that means ax আমরা কিন্তু ওই যে একটু আগে সাজিয়েছিলাম ওটা মুছে ফেললাম, ওই যে 3 4 6 2 3 8 2 5 7 এটার সঙ্গে কি ছিল আমার x1 x2 x3, তার মানে a গুণ x ছিল, এর জন্য আমরা a গুণ x লিখলাম। তারপর ইকুয়াল টু ছিল কি এই যে এইটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা ছিল, সেই এই যে অর্থাৎ এই যে আমি আবার একটু লেখাই 3 4 6 2 3 8 আর 2 5 7 এই ম্যাট্রিক্সটা ছিল। সাথে আমার কি ম্যাট্রিক্স ছিল x1 x2 x3 এই ম্যাট্রিক্সটা ছিল, ইকুয়াল টু ছিল আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্স 55 25 15 এইটা হচ্ছে x অর্থাৎ x ইনটু এটার মান হচ্ছে গিয়ে সরি এটা হচ্ছে a, এটা a ইনটু হচ্ছে গিয়ে x আর এই ভেরিয়েবলটা হচ্ছে c। তাহলে ax ইজ ইকুয়াল টু c, ax ইজ ইকুয়াল টু c, এই কারণেই এটা বলা হলো। আমরা দেখাচ্ছি ax ইজ ইকুয়াল টু c, সো দ্যাট মিন্স আমার a ইজ ইকুয়াল টু কত হচ্ছে গিয়ে x ইজ ইকুয়াল টু কি, এটা যদি এই পাশে চলে আসে a মাইনাস 1 অথবা এটাকে গুণ ছিল তো c বাই a হয়ে যাবে, আর এটাকে তোমার হচ্ছে গিয়ে c ইন্টু a লেখা যায়, অথবা এটাকে এখন লেখা যাচ্ছে কি হচ্ছে হ্যাঁ এটাই আমি এটাকে একবারে লিখতে পারি, দ্যাট মিন্স x ইজ ইকুয়াল টু হচ্ছে a ইনভার্স ইন্টু c, a ইনভার্স ইন্টু c। এখন আমার তার মানে অঙ্কে বের করতে হবে কি এই ইকুয়েশন সলভের ক্ষেত্রে আমাকে এই যে a ইনভার্স বের করতে হবে, তার সাথে c দিয়ে তাকে গুণ করতে হবে। তা আমরা এতক্ষণ কিন্তু ইনভার্স কি করে বের করে আমরা কিন্তু সেটা দেখেছি, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স বের করার যাবতীয় পিছনের নিয়মকানুন যা ছিল ঠিক সেভাবেই করতে হবে, শুধুমাত্র কি আমাকে বের করার পর আরেকটা স্টেপ কাজ করতে হবে। আমি একটু সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
যে প্রথমে আমরা এখন ডিটারমিনেশনটা বের করব। আমার ইয়েটা ছিল কি এই যে মাদার ম্যাট্রিক্স হবে এটা। এখন আমি এই যে যেহেতু আমার সূত্রে কি আসলো, আমার কাজ x বের করতে হলে x এর মান a ইনভার্স বের করতে হবে, তাকে c দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি x এর মানটা বের করে ফেলবো এবং এর জন্য a ইনভার্স কি করে বের করতে হয়, পিছনে যে আমরা ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা অনুযায়ী a ইনভার্স বের করব। তাহলে আমার এখন প্রথম কাজ হচ্ছে স্টেপ এই পর্যন্ত আমি গেলাম কয় নাম্বার স্টেপ, স্টেপ 2। এখন হয়ে যাবে স্টেপ 3। এখন আমার a ইনভার্স বের করার কাজ। তা আমরা কিন্তু প্রথমে জানি কি বের করতে হয়, ডিটারমিনেশন অফ ম্যাট্রিক্স অফ দ্য ম্যাট্রিক্স এ। ধরে নিলাম আমরা এই ম্যাট্রিক্স, এই যে আমার ধরে না এটা আমরা জানি এটা এ, আমার ম্যাট্রিক্স তাহলে ছিল এটা এ। তাহলে আমার এই ম্যাট্রিক্সের এখন আমি ডিটারমিনেট করব। অর্থাৎ এই এ ম্যাট্রিক্স এইটা করলে ডিটারমিনেটটা কত হবে, 3 4 6 2 3 8, এখানে আসছে কত 2 5 7। এইটা ডিটারমিনেশন বের করব। সেই আগের নিয়মে আমরা একটু আগে করেছিলাম 3 ইনটু আমার ওই যে হয়ে যাবে এখানে যেগুলো বাদ থাকে একবারে 3 3 7 21 মাইনাস 5 8 40, তারপরে মাইনাস বলবে কারণ এই মানটা হচ্ছে যে 12, মাইনাস আসবে 4 4 ইনটু অনুরাশিগুলো কি কি হবে, এইটা বাদ যাবে এইটা বাদ যাবে, 7 দুগুণে 14 মাইনাস 7 দুগুণে 16, 14 মাইনাস 16 প্লাস প্লাস হয়ে যাবে এই মানটা 6। আমার কিন্তু এইটা নিয়েই শুধু ডিটারমিনেশন 6 ইনটু কত হয়ে যাচ্ছে, এইটা বাদ আর এটা বাদ, অর্থাৎ এইটা আর এইটা বাদ। তাহলে 2 5 দুগুণে 10 মাইনাস 3 দুগুণে 6, 10 মাইনাস 6 হয়ে গেল। এখন এটার মানটা আমার তাহলে চলে আসছে কত, -29। আমার ডিটারমিনেশনের মান আসলো কত, a -29। এখন আমার 3 নাম্বার স্টেপ শেষ। এখন আমি ইনভার্সের সবগুলো স্টেপ বাই স্টেপ করে যাব। এখন আমি এরপরে 4 নাম্বার স্টেপটা হয়ে যাবে কত, ডিটারমিনেশন বের করলাম, এখন কোফ্যাক্টর বের করব। স্টেপ 4 কি করব, কোফ্যাক্টর এলিমেন্টস বের করব। কোফ্যাক্টর এলিমেন্টস আমরা একটু আগে কোফ্যাক্টর এলিমেন্টস বের করা শিখেছি। এই যে আমার এই ম্যাট্রিক্স, এই যে এখানে আছে 3 4 6 2 3 8 2 5 7, এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টরগুলো বের করব। আমি একটু আর একই জিনিস আর রিপিট করতে চাচ্ছি না, তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোফ্যাক্টর এলিমেন্টসের মানগুলো কি কি বের হয়। এ 11 ইকুয়াল টু আসলো এখানে -19, এ 12 ইকুয়াল টু আসবে +2, এ 13 ইকুয়াল টু আসবে 4, এ 21 ইকুয়াল টু আসবে -3, এ 22 ইকুয়াল টু আসবে 11, এ 23 ইকুয়াল টু আসবে -14, এ 31 ইকুয়াল টু আসবে 17, 32 আসবে -14 and 33 আসবে 1 +1। -7 আর এটা হচ্ছে 17 -14 1, এটা হচ্ছে -19 2 4, -19 2 4। এই হলো কি আমার কোফ্যাক্টর এলিমেন্টসগুলো বের হয়ে আসবে, যেটা আমরা একটু আগে দেখিয়েছি। এখন কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এখন এটা হয়ে যাবে বের করব। এর পরের ধাপটা হচ্ছে কি, 5 নাম্বার ধাপ হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। অর্থাৎ আমার এই মানগুলোকে ম্যাট্রিক্সের আকারে সাজিয়ে দাও। অর্থাৎ এখানে ম্যাট্রিক্সটা হবে কি তাহলে, -19 2 4, এরপরে -3 11 -14, না সরি
-3 11 -7 -7 আর 31 ছিল কত 17 -3 11 -7 17 -14 1 এইটাই হলো গিয়ে আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স 5 নাম্বার। এখন হয়ে যাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমি বের করে ফেলবো কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এর পরের ধাপটাই হচ্ছে 6 নাম্বার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, যেটা আমার এখানে দেওয়া কোফ্যাক্টর এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। এখন এই যে আমার যে ম্যাট্রিক্সটা আগে ছিল এটাকে ট্রান্সপোজ করে দেওয়াই হচ্ছে গিয়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ আমি যদি এই মানগুলো এখন একটু মুছে দেই তাহলে আমার যা আসছে এই যে -19 2 4 এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করলে এটা হয়ে যাবে কি সারিটাকে কলাম চলে আসবে -19 2 4 -3 11 -3 11 -7 তারপর হচ্ছে গিয়ে 17 17 14 -14 আর হচ্ছে 1। এটাই হচ্ছে গিয়ে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা ছিল তার ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তাহলে আমার এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করার 7 নাম্বার লাস্ট স্টেপ। এই যে এখন আমি 7 নাম্বার স্টেপটা করব, যেটা ইনভার্স ম্যাট্রিক্স বের করা দরকার ছিল আমার স্টেপ 7 ইনভার্স ম্যাট্রিক্স অফ এ। তাহলে কি ইনভার্স ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ডিটারমিনেশন অফ ম্যাট্রিক্স 1 এ। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমার কত এই যে এটা -19 -3 17 2 11 -14 4 -7 1। এটাকে ভাগ কত দিয়ে আমার এ এর মান ছিল 29, ডিটারমিনেশন অফ এ এর মান ছিল 29। তাহলে আমার বের হয়ে গেল এ ইনভার্স। আমার কি ছিল অঙ্কে যে এই যে এখানে কি ছিল ax is equal to c, that means x is equal to a inverse into c। তাহলে আমি এই যে ইনভার্সের মানটা সমাধান করার ক্ষেত্রে বের করলাম। এখন এই ইনভার্সের মানটাকে c এর মান দিয়ে গুণ, c মানে কি 55 25 15 এই ম্যাট্রিক্স দিয়ে গুণ হবে 55 25 15 এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করাই হচ্ছে গিয়ে আমার x এর মান বেরিয়ে আসবে। এখন লাস্ট এইটাই আমার একটু নতুন, আমরা এতক্ষণ পর্যন্ত এই ইনভার্স আগের স্টেপগুলোই জানলাম, আগে একটু আগে যে ইনভার্স ম্যাট্রিক্স বের করছি সেভাবেই এই পর্যন্ত আসবো। এখন আমার স্টেপ 8 কি হচ্ছে, স্টেপ 8 এ আমরা এখন কি করব, আমরা জানি যে এই ইনভার্স ইকুয়াল টু যেটা ছিল আমরা ওই যে বললাম যে 20 a ইনভার্স ইনটু ভাগ 29 দিয়ে ভাগ করে আমার একটা মান বেরিয়ে আসবে। তার মানে এখন x ইকুয়াল টু হচ্ছে কি a ইনভার্স, x ইকুয়াল টু হচ্ছে a ইনভার্স ইনটু c। আমি তাহলে এখন a ইনভার্সটা একটু বসিয়ে দেই। a ইনভার্সের মানে একটু আগে যা আসছে সেটা আমরা এখন একটু লিখি। ওই যে 29 দিয়ে কিন্তু গুণ ভাগ হয়ে যাবে -19/29, তারপর হচ্ছে গিয়ে 2/29 4/29, তারপর এটা হচ্ছে -3/29 11/29 -7/29, তারপর হচ্ছে 17/29 -14/29 এবং 1/29 মাইনাস। এইটাই হলো গেলে আমার এই ইনভার্সের মান ইনটু সি। সি এর মানটা কত, সি এর মান ছিল 55 25 15 এইটা। এখন গুণনের ফর্মুলাটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের মনে আছে, আমি এইগুলো মুছে দিই একটু পরিষ্কার হবে। তাহলে আমরা একটু এই পাশে আসবো, যে আমাদের গুণনের কথাগুলো মনে আছে কিভাবে হয়। আমি একটু এখানে আসি, দেখা যাবে গুণটা মনে রাখতে হবে। এখন আমরা গুণের, আমরা যে মাল্টিপ্লিকেশন শিখেছিলাম সেইটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমরা কি শিখেছিলাম, যে এই প্রথম সারিকে
সারির সাথে এই যে কলাম এখানে একটাই আছে, একটা গুণ দিয়ে শেষ করতে হবে। অর্থাৎ প্রথম সারির প্রথম উপাদানটার সাথে কলামের এই উপাদানটা গুণ হবে, যোগ প্রথম সারির দ্বিতীয় উপাদানটার সাথে দ্বিতীয় উপাদান গুণ হয়ে যোগ হবে। 3 নাম্বার উপাদানটার সাথে 3 নাম্বার উপাদানটাকে গুণ করে যোগ করতে হবে। এইভাবে প্রথম সারি করতে হবে, সে একইভাবে সেম উপায়ে দ্বিতীয় সারি করতে হবে, তারপর তৃতীয় সারি করতে হবে। আমি একটু দেখা দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। যে -19 ইন্টু এখানে চলে যাবে 55 ডিভাইডেড বাই 29 প্লাস আমার চলে আসবে -3 ইন্টু 25 ডিভাইডেড বাই 29, তারপরে চলে যাচ্ছে প্লাস 17 ইন্টু 15 ডিভাইডেড বাই 29। দেখতে পাচ্ছ এখানে এই হয়ে গেল আমার তাহলে এই প্রথম সারির কাজ। এখন ঠিক একইভাবে এটা 2 ইন্টু 55 ডিভাইডেড বাই 29, তারপরে এখানে কি আছে প্লাস চিহ্ন আছে, তো প্লাস চিহ্ন 11 ইন্টু 25 ডিভাইডেড বাই 29 প্লাস আমার এখানে ছিল -14, তাহলে এখানে -14 এখানে প্লাস দিয়ে আমরা -14 ইন্টু 15 ডিভাইডেড বাই 29, তারপরে আমার 4 নাম্বারটা 4 ইন্টু 55 ডিভাইডেড বাই 29 প্লাস -7 ইন্টু 25 ডিভাইডেড বাই 29 মাইনাস আচ্ছা প্লাস দিলাম আমরা এখানে 1 ইন্টু 15 ডিভাইডেড বাই -29, পরে আমরা চেঞ্জগুলো পরিবর্তন করে দিব। এই হলো গিয়ে আমার ক্যালকুলেশন। এখন যোগ গুণ করে ভাগ দিয়ে আমি সবগুলো এখানে ছোট ছোট ফরম্যাটে নিয়ে আসতে পারবো। এই এখন আমার এটা কি বের হয়েছিল, আমরা কিন্তু এটা বের করতেছিলাম কি আমার x ছিল a ইনভার্স ইন্টু c, তার মানে a ইনভার্সকে আমি c দিয়ে গুণ করলাম। এই যে a ইনভার্সকে এটার মান হচ্ছে a ইনভার্স, এটার মান হচ্ছে c, তাহলে আমার এখানে x এর মান বের হলো। এইখানে তখন এই যে এগুলো x, তা আমরা কিন্তু জানি যে x মানে কি, x মানে আমরা প্রথমে এখানে কিন্তু x ম্যাট্রিক্সটা ইকুয়াল টু আমার ছিল কি x1 x2 x3 ম্যাট্রিক্স, অর্থাৎ এইটা। তাহলে x মানেই হচ্ছে এখানে x1 x2 x3 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ইকুয়াল টুই আমার এইটা আসে। এবং সব শেষে আমার এখানে একটা ম্যাট্রিক্সের মান দাঁড়াবে, সেটা হচ্ছে গিয়ে কি সংক্ষিপ্ত মানটা দাঁড়ায় হচ্ছে গিয়ে 865 x1 x2 x3 এর মানটা এখানে সর্বশেষে গুণ ভাগ করলে আমি একটু মুছলে এখানে যে মানটা আসবে সেটা একটু দেখাই দিই, তাহলে তোমরা ক্লিয়ার হবে। এখানে তখন শেষে গুণ ভাগ করে এই মানটাই আসে 865 বাই 29, 2 নাম্বারটা হচ্ছে -175 বাই 29, 3 নাম্বারটা হচ্ছে -16 বাই 29। এই হলো গিয়ে তিনটা মান আসবে। তার মানে x1 ইকুয়াল টু হয়ে যায় 865 বাই 29, x2 এর মান বের হয়ে গেল -175 বাই 29, x3 এর মান বের হয়ে গেল -60 বাই 29। এই হলো গিয়ে আমার ইকুয়েশন সলভ হয়ে গেল। আমার এইখানে x অজানা চলক যেটা ছিল ভেরিয়েবল চলক x1 x2 x3, আমি কিন্তু x1 x2 x3 এর মান বের করে ফেললাম ম্যাট্রিক্সের সূত্র অ্যাপ্লাই করে। এইভাবে ধারাবাহিকভাবে তোমরা দেখো এখানে, অর্থাৎ a ইনভার্সের সাথে c গুণ করে x মানেই হচ্ছে কি আমরা ধরে নিয়েছিলাম x1 x2 x3, দ্যাট মিনস এখান থেকে যে মানটা আসে এই যে এইটা যোগ বিয়োগ করে সেটা মানে হচ্ছে x1 x2 x3। আমি আশা করি তোমরা এটা পুরো বুঝতে পেরেছো। তবে অবশ্যই প্র্যাকটিস ছাড়া তুমি মানে কমপ্লিট এটা ধরতে পারবে না। যত বেশি প্র্যাকটিস করবে তত এটা একদম সহজ মনে হবে এবং খুব পারফেক্টলি নির্ভুলভাবে করতে পারবে। এবং প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট, মনে রাখবে। অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করতে হবে সবসময়, তা না হলে মনে থাকে না। আমাদের এ পর্যন্তই আজকে থাক। নেক্সট দিন আমরা গস ম্যাট্রিক্সের সূত্র অ্যাপ্লাই করা বুঝাবো, তারপর র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এবং আরও সাথে কিছু প্রশ্নের অঙ্ক আলোচনা করলে ধারাবাহিকভাবে আমাদের এই চ্যাপ্টারটা ক্রমান্বয়ে শেষ হবে। আশা করি তোমরা আমার সাথে সাথে বাসায় নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাবে, তা না হলে কিন্তু পরে ধরতে পারবা না।
সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। খোদা হাফেজ।